भारत माता की, भारत माता की, भारत माता की। वंदे वंदे वंदे। याद करिए, उत्तर प्रदेश जैसे राज्य में हम लोगों ने 9 वर्ष में 40,000 बड़े उद्योग और 96 लाख छोटे उद्योग लगाए हैं। नोट करिए, 96 लाख एमएसएमई यूनिट और 40,000 बड़े उद्योग लगाए हैं। 3 करोड़ नौजवानों को एमएसएमई में, 65 लाख नौजवानों को बड़े उद्योगों में नौकरी मिली है। 9 लाख से अधिक नौजवानों को सरकारी नौकरी दी है। मैं कहता हूं, बंगाल की सरकार, टीएमसी की सरकार बताए उसने 15 वर्षों में कितने बंगाल के नौजवानों को नौकरी दी है, वो नहीं बता सकती। बहनों और भाइयों, उत्तर प्रदेश में 2017 में प्रधानमंत्री मोदी जी के आह्वान पर भारतीय जनता पार्टी की सरकार बनी। आज उत्तर प्रदेश में न कर्फ्यू है न दंगा है, आज उत्तर प्रदेश में सब चंगा है। टेरर समाप्त, तुष्टीकरण समाप्त, माफिया राज समाप्त, कटमनी समाप्त, करप्शन समाप्त और माफिया और टेरर के ऊपर यूपी का बुलडोजर कैसे चलता है आपने देखा होगा, धड़धड़ा के चलता है। कभी भारत को पहचान देने वाला हमारा बंगाल आज स्वयं पहचान के लिए मोहताज दिखाई दे रहा है। माटी घुसपैठियों के कब्जे में जा रही है, मानुष भयभीत है। आओ, हमारे बंगाल के लोकप्रिय नेता अभी आपके सामने आए हैं। बहुत जोरदार करतल ध्वनि से उनका स्वागत करिए। দর্শক, আজকে কাঁথিতে এসে ছিলেন যোগী আদিত্যনাথ। তো ওনার আসার আগে তো এই সব র্যালি হয়েছে, বুলডোজারে সাজিয়ে সব র্যালি হয়েছে। বুলডোজারে করে অনেকেই যেখানে সভা হয়েছে সেখানে গিয়েছিলেন। এবং এটাও যেটা খবর যে যেখানে উনি ভাষণ দিচ্ছিলেন, ওনার যে সভা যে স্থল তার আশপাশে বুলডোজার রাখা হয়েছিল। কারণ ওনাকে তো বুলডোজার বাবা বলা হয়ে থাকে। বুলডোজারকে দিয়ে যেভাবে উনি মাফিয়া রাজকে বুলডোজ করেছেন এবং যেসব অবৈধ কাজকর্ম সেগুলোকে যেভাবে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছেন, যারা অবৈধ কাজকর্মে লিপ্ত তাদের ঘর পর্যন্ত বুলডোজার দিয়ে একেবারে ধূলিসাৎ করে দিয়েছেন। মেন যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা। তার জন্যে উনি কিন্তু বুলডোজারকে অনেক বেশি ব্যবহার করেছেন। সেটা নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল, কোর্ট কেসও হয়েছিল। কিন্তু উনি একটা চরম একটা ব্যাপার, কড়া একটা অবস্থান, কঠোর একটা অবস্থান উনি কিন্তু নিয়েছিলেন। সেই জন্যে ইউপিতে যে মাফিয়া রাজ ছিল, অনেক বেশি মাত্রায় ছিল, সব খতম। ইউপিতে আমি তো 2 বছর আগে একবার গিয়েছিলাম, লখনৌতে আমি নেমেছিলাম। তো ওখানে গিয়ে আমি নিজে শুনেছি যে একটা সময় এখানে যে মাফিয়া রাজ ছিল এখন সব খতম। যোগী আদিত্যনাথ আসার পরে সব খতম। আর আমরা দেখেওছি, এনকাউন্টার করে দেওয়া, পুরো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া, চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া দেখেছি। আমরা দেখেছি অনেক কৌশল অবলম্বন করা হয়েছে। আবারও বলছি, অনেক বিতর্কের মধ্যে ওনাকে পড়তে হয়েছে। কেউ বলেছেন আইনের মাধ্যমে
মানে শেষ পর্যন্ত অপেক্ষা না করে কেন বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, কেন এনকাউন্টার করে দেওয়া হচ্ছে, প্রশ্ন তৈরি হয়েছে। কিন্তু ইউপিতে যে মাফিয়া রাজ ছিল সেটা কিন্তু খতম হয়ে গেছে। অত বড় একটা রাজ্য, বুঝতে পারছেন, ওই রকম বড় মাপের একটা রাজ্যকে পরিচালনা করাটা খুব চাপের। আর ওখানে যে কালচারটা তৈরি হয়েছিল সেটাকে খতম করাটা খুব চাপের ছিল, খুব চাপের ছিল। তো সেই জায়গাতে যোগী আদিত্যনাথ এমন একটা শাসন ওখানে কায়েম করেছেন, সব খতম। দেখেননি, সব চুপচাপ, সব চুপচাপ। পুলিশ, যোগী আদিত্যনাথের পুলিশ গেলেই সব চুপচাপ, সব চুপচাপ। তো সেটা উনি ওখানে করেছেন এবং সেটাকে উনি গর্বের সঙ্গে বলেন যে আমরা ক্ষমতায় আসার আগে ওখানে কীরকম অবস্থা ছিল আর এখন দেখুন সব খতম। মানে মাফিয়ারাজ খতম, টেরোরিজম খতম। কিন্তু ওখানে কি হয়েছে ভালো? উন্নয়ন, শিল্পায়ন, উদ্যোগপতির সংখ্যা বেড়েছে, বিনিয়োগ বেড়েছে, সরকারি চাকরি হয়েছে। এই যে একটা হিসেব দিলেন যেটা আমি আপনাদেরকে শোনালাম, আচ্ছা এটা তো দেখছেন শুভেন্দু অধিকারী সবার মাঝে হঠাৎ করে আসেন, ওই শুভেন্দুকে দেখি তো ওখানে একটা উচ্ছ্বাস বিরাট। আর ভাষণ দিতে দিতে উনি সরে আসেন, এসে শুভেন্দুকে করেন, তারপর আবার ভাষণ দিতে যান। মানে শুভেন্দু অধিকারীর গড় সেখানে যোগীজি এসছেন। আর শুভেন্দু অধিকারীও একটু কড়া শাসন পছন্দ করেন, প্রশাসন পছন্দ করেন। অনেকে বলে থাকেন শুভেন্দু অধিকারী যদি মানে মুখ্যমন্ত্রীর দায়িত্বটা পান নতুন সরকারের, তো উনিও দেখিয়ে দেবেন যে কিভাবে সরকার চালাতে হয়, কিভাবে সরকার চালাতে হয়, কিভাবে এই গুন্ডারাজকে খতম করতে হয়, কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে উন্নয়নের পরিকাঠামো করতে হয় এবং চাকরি বাকরি কীভাবে কী করাতে হয়। অনেকে বলছেন যে শুভেন্দু অধিকারী নিজেও যেন কোথাও যোগী আদিত্যনাথকে ফলো করেন, ওনার এই প্রশাসনিক কাজকর্ম চালানো ইত্যাদি। আর দেখছেন তো ইউপির মুখ্যমন্ত্রী কিন্তু এখানে এসছেন কিন্তু শুভেন্দু অধিকারীকে সবাই ভালো করে চেনেন। দলের বিজেপির যারা আছেন দিল্লিতে শুভেন্দু অধিকারীকে সবাই ভালো করে চেনেন এবং শুভেন্দু অধিকারীর যে একটা প্রচার, তার একটা যে আলাদা গ্রহণযোগ্যতা এই বাংলার বুকে, সেটা সবাই কিন্তু ফিল করেন। বিজেপির যারা আছেন দেশের বিভিন্ন প্রান্তের নেতা, শুভেন্দুর ব্যাপারটা কিন্তু সবাই ফিল করেন। তো উনি এসছেন, মানে বসুন পরে আসছে এরকম না, বক্তব্য রাখতে রাখতে উনি এগিয়ে আসেন আর শুভেন্দু অধিকারীও একটা উত্তরীয় পড়িয়ে দেন এবং তাকে উনি যেহেতু খুব মানেন ওনাকে, তো এটা করেন। তো যাই হোক দর্শক, আমি যেটা বলছিলাম, তো যেটা মানে এখানে অনেক কথাই বলেছেন যোগী আদিত্যনাথ, কিন্তু তার মধ্যে যেগুলো বাংলার মানুষকে শোনানো উচিত আমি সেগুলো বলছি, পারলে এটাকে শেয়ার করে দেবেন। এই যে ইউপির সরকার নিয়ে এত কথা বলা হয় তো ইউপি যোগী আদিত্যনাথ সম্পর্কে যে এত কথা বলা হয়, কিন্তু মূল যে কাজ সেটা তো করে দেখিয়েছেন। আমরা সবাই জানি, আমি বলছি বলে শুধু না, নিশ্চয়ই আপনারা খোঁজ খবর নিয়ে আপনারা হয়তো অনেকে জানেন যে ইউপিতে কী ছিল সিস্টেম, সব খতম। বড় বড় মাফিয়া, গ্যাংস্টার সব ইউপি নেই। আর যেটা বলছিলাম যে উদ্যোগপতি, বিনিয়োগ, শিল্পায়ন, উনি একটা পরিসংখ্যান দিলেন যে কত এই যে মানে ছোট এই যে ক্ষুদ্র মাঝারি শিল্প সেটা কত বললেন 96 লক্ষ। আর বড় উদ্যোগ সেটাও তো কত হাজার। এত বড় উদ্যোগ, এটা হচ্ছে এরকম বিনিয়োগ উদ্যোগ। আর তার সঙ্গে যুব সমাজের জন্য উনি ওনার কাজকর্মের হিসেব দিচ্ছেন 9 লাখ সরকারি চাকরি হয়েছে নতুন করে, এবং আরও অন্যান্য বেসরকারি ক্ষেত্রে তো প্রচুর তো কর্মসংস্থান তো হয়েছে। উনি বললেন এখানে 15 বছর যে সরকারটা আছে সেখানে এতে কী করেছে। আর 15 বছর এখানে টিএমসি আছে, কিন্তু ইউপিতে যোগী আদিত্যনাথ তিনি কিন্তু টিএমসির মতো এত সময় ধরে ওখানে নেই, তিনি কিন্তু এর থেকে কম সময় ধরে ওখানে সরকারটা চালাচ্ছেন। কিন্তু তার মধ্যেই যে বিনিয়োগ হয়েছে এবং সরকারি চাকরি হয়েছে বিরাট সংখ্যায়, তো এখানকার সরকার কী করেছে দেখাক তো কী করেছে, এটাও কিন্তু উনি বললেন। ফলে ডেভেলপমেন্ট, উন্নয়ন, যুব সমাজের কাছে মানে একটা সরকারের যে ভূমিকা সেটা নিয়ে কথা বলা, আর যে অপশাসন চলতো সেটারও একটা ব্যাখ্যা দেওয়া, সব মিলিয়ে দর্শক একটা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যা ব্যাপার সেটা যে তার সরকার করছে সে ব্যাখ্যা দেওয়া হয়েছে। ফলে এই যে ইউপি সম্পর্কে উল্টোপাল্টা বলার চেষ্টা হয় না, এই হয়েছে সেই হয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, সামান্য কিছু ঘটনা ঘটলে সেটা নিয়ে একটা সেন্সেশন তৈরি করার চেষ্টা হয় না। কিন্তু আসল যে কাজকর্ম যেটা দরকার একটা সরকারের ক্ষেত্রে সেটা কিন্তু ইউপির সরকার করেছে এবং পরিসংখ্যান সেটা বলে, এবং উনিও কিন্তু আজকে এসে এসব বলেছেন।
তো এই হচ্ছে ব্যাপার দর্শক। এবং উনি বলেছেন যদি এখানেও মানে পরিবর্তন হয়, এখানে যে সরকার গঠিত হবে দেখবেন ওই একইভাবে কাজ করবে। এই বাংলার যে গৌরব, এই বাংলা একটা সময় গোটা দেশের কাছে একটা মানে মুখ ছিল এবং এটাও বলেছেন বাংলা যেটা ভাবে সেটা দেশ করে পরে ভাবে, এটাও বলেছেন। বাংলার দেখুন বাংলার ঐতিহ্য এটা একটা বিরাট, এটা তো কেউ অস্বীকার তো কেউ করতে পারবেন না, অস্বীকারের কোনো জায়গা নেই। তো এই বাংলা সত্যিই তো পথ দেখিয়েছে একদিন একটা সময়ে। এখন এই বাংলা একটা অদ্ভুত একটা নেগেটিভ জায়গায় চলে এসছে যে বাংলার নাম শুনলে দেশের অন্যান্য প্রান্তের মানুষ নাক সিটকেন, ও বাংলা, ও বাঙালি, মানে ওই মমতা, মানে সব কিন্তু মমতার জন্যে। আর এত মিথ্যাবাদ, এত করাপশান, এত কিছু চলে এসছে, এত হুজ্জুতি পার্লামেন্টে দাঁড়িয়ে কেউ কোনো জায়গার মানুষ করেন না। এবং দেখবেন হুজ্জুতি করেন আবার বেজ্জতিও হয়ে যান। আসলে হুজ্জুতির আবার কি আছে, স্টেবিলিটি আছে, দেখবেন পার্লামেন্টে দাঁড়িয়ে বেজ্জতি হয়ে যাচ্ছেন। তো এটা তো দেশের মানুষ তো দেখেন না, লাইভ টেলিকাস্ট হয়। ফলে এইসব দেখে শুনে বাংলার সম্পর্কে একটা বাজে ধারণা হয়ে গেছে। আর বাংলার শিল্পায়ন তো প্রচুর ছিল, সেগুলো নষ্ট করে দেওয়া হয়েছে, সব তালা মেরে দেওয়া হয়েছে। উনি এগুলোও বলেছেন যে এখান থেকে সব চলে যাচ্ছে, সত্যিই চলে যাচ্ছে, তালা বন্ধ হয়ে যাচ্ছে। আবার যদি ক্ষমতায় আসে যেটুকু যা খোলা দেখছেন সব তালা ঝুলবে। ফলে বাংলার মানুষকে ভাবতে হবে যে সরকারটা আসতে চাইছে, এখানে যারা পরিবর্তন চাইছে তারা কি চাইছে অ্যাকচুয়ালি। আমি তো বারবার বলছি, আজও বলবো, এই যে সংকল্প পত্র যেটা প্রকাশ করেছে বিজেপি, যারা দেখেন একটু দেখে নেবেন, লোককে দেখাবেন, গ্রামগঞ্জে দেখাবেন। আমিও তো বলছি আমার ভিডিওগুলোকে পারলে শেয়ার করবেন। এবার যে সংকল্প পত্রটা প্রকাশ করেছে, যেটাকে টিএমসি ইস্তেহার বলে ওদের ভাষাতে, সেখানে এই ভাতার যে বিষয়টা, যে ভাতা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন যে টিএমসি দিচ্ছে, তাহলে আমরা কি পাবো না? ভাতার জায়গাটাও একেবারে পুষিয়ে দেওয়া বিজেপির সংকল্পপত্রে, ডবল। এরা 1,500, ওরা 3,000 বলছে, বিজেপি দেবে বলেছে। কিন্তু রাজ্যকে ভাতা নির্ভর রাখাটা সেই সংকল্প কিন্তু বিজেপির নেই, যে ভাতা ওরা যেটা দিচ্ছে তার থেকে ডাবল ভাতা দেবো, কিন্তু আমরা এই রাজ্যকে একটা স্থায়ী সমাধান করে দেবো। কর্মসংস্থান হবে, চাকরি বাকরি হবে, সমস্ত শূন্যপদ পূরণ করা হবে, নিয়োগ করা হবে, কলকারখানা হবে, পরিবেশ সেই মতো তৈরি করা হবে, এটা কিন্তু বলা হচ্ছে। ফলে স্থায়ী সমাধানের ব্যাপারটা কিন্তু বলা হচ্ছে। দেখছেন না, যেটা শুনে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির মাথা খারাপ হয়ে গেছে। শুধু বলছে আগে তোমরা অন্য জায়গায় করো, আগে তোমরা এখানে করো, সেখানে করো। আর যেখানে দরকার সেখানে তো আগে করতে হবে। অন্য জায়গা তো সব ঠিকঠাক কিন্তু আছে, কিন্তু পশ্চিমবঙ্গে যা হয়ে গেছে অবস্থা, এখানে তো সব কিছু নতুন করে গড়তে হবে। তো খাবি খাচ্ছে এখন টিএমসি। বিজেপির এই যে সংকল্পপত্র যেটা প্রকাশ করা হয়েছে, এটা প্রকাশ করার পরে টিএমসি পুরো খাবি খাচ্ছে যে হাই কি হলো। এরা ভাতাতেও মেরে দিয়েছে, আবার উন্নয়নের যুব সমাজের চাকরি বাকরি নিয়েও সব বলে দিয়েছে, সব নিয়োগ করা হবে, প্রত্যেক বছরই হবে। যারা চাকরিতে সুযোগ পাননি, বয়স চলে গেছে, তাদের 5 বছরের ছাড় দেওয়া হবে। তারপরে কৃষক থেকে শুরু করে নানান সব ব্যবস্থাপনা বলা হয়েছে। এবং যারা সরকারি কর্মচারী, যারা ডিএ নিয়ে এতদিন ধরে মুভমেন্ট করছেন, তাদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে। ফলে সব দিক তো পুরো বেঁধে ফেলেছে তো বিজেপি। তো এরা এখন কুৎসা হবে না, মিথ্যা জুমলা, যখন কোনো যুক্তি থাকে না তখন এসব বলে উল্টো পাল্টা সব ভাষণ, উল্টো পাল্টা বোঝানো হচ্ছে মানুষকে। মানুষ শুনছেন, জোর করে হয়তো নিয়ে যাওয়া হয়েছে, শুনছেন, আবার চলেও আসছেন। খুব বেশি লোকও কিন্তু হচ্ছে না। কিন্তু বিজেপির যেসব প্রোগ্রাম হচ্ছে, আবারও বলছি, প্রথম দফার ভোট তো আছে 23 তারিখ, হাতের সময় এই কটা দিন আছে, দেখবেন প্রত্যেকটা দিন বাড়ছে। গুণ বললে দ্বিগুণ 3 গুণ করে বাড়ছে, ওয়েব বাড়ছে। আবার যোগীজি এসছেন, যোগীর একটা আলাদা ফ্যান ফলোয়ার আছে, বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে একটা আলাদা আবেগ আছে। এবং দেখলাম এই যে যেখানে প্রোগ্রাম হয়েছে, প্রোগ্রাম অনেকগুলোই করেছেন, নন্দকুমারে করেছেন, প্রচুর লোক হয়েছে। একটা অন্য জায়গার মুখ্যমন্ত্রী এসছেন, এত লোক, তো এখানকার মুখ্যমন্ত্রী প্রোগ্রাম যে করছে, কত লোক হচ্ছে? প্রচুর লোক হচ্ছে। মানুষের ভয় কেটে গেছে টিএমসির থেকে। তো এখন টিএমসির মধ্যে ভয় ঢুকে গেছে। তো সেই জন্য বলছি দর্শক, যেভাবে লোকজন এবং সেই কাঁথি শুভেন্দুর এলাকা দিয়ে শুরু করলেন যোগী আদিত্যনাথ, আমার মনে হয় আজকের পর থেকে আরও একটা নতুন ওয়েভ। যোগীজি, মোদিজি, শাহ যেভাবে রেগুলার প্রোগ্রাম করে যাচ্ছেন, একেবারে ঝড়ে উড়িয়ে দেওয়ার মতো একটা অবস্থা। এত ঝড় উঠেছে বিজেপির, এত ঝড়। আমি দেখছি আপনারাও সব এগুলো শেয়ার করছেন, পোস্ট করছেন, শেয়ার করে মানুষকে প্রত্যেকটা জানাবেন। আপনারা যোগীজি, মোদিজি ওনারা এসছেন, বক্তব্য, ভাষণ, র্যালি, রোড শো, এর মধ্যে ঝড় তুলছেন। আর আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, আপনারাও ঝড় তুলুন, যত পারবেন এসব ভিডিওকে শেয়ার করবেন, করে ঝড় তুলুন। এবারে কিন্তু শেষ চান্স, এবার নয়তো নেভার। এবার যদি পরিবর্তন না আসে, আর কিন্তু পরিবর্তন আনা বিজেপির পক্ষে সম্ভব না। ফলে বিজেপিকেও মানে অনেক বেশি সিরিয়াস হতে হচ্ছে, এবং দেখছি সিরিয়াস তারা হয়েছে। কমিশনও যেটা করছে, সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। সেই জন্যও দেখবেন টিএমসি খুব
কান্নাকাটি করছে কার্যত, আর লম্পজম্প করে উল্টোপাল্টা বোঝাচ্ছে। তো যাই হোক, ওরা ওদের মতো বোঝাক, কিন্তু আপনাদের দায়িত্ব মানুষকে বোঝানো যে এই চান্স যদি আমরা মিস করি, যে সংকল্প বিজেপি প্রকাশ করেছে এই রাজ্যকে নতুন করে গড়ার ক্ষেত্রে, এবং তাদের সরকার কেন্দ্রে আছে, তারা স্পেশাল প্যাকেজ দিতে পারবে। একে জিতিয়ে কি করবে? তো সারা জীবনই বলবে আমরা জিতে গেছি তাই দিচ্ছে না। এরা তো দিচ্ছে নাই বলবে। তো যারা বলছে দিচ্ছে না, বাংলার বঞ্চনা করা হচ্ছে, তো তাদেরকে আবার কেন ক্ষমতায় আনবো? ও তো আবার 5 বছর একই কথা বলবে, একই গান গাইবে। বরং এই সরকারটা এলে কেন্দ্রে দেবে, সেটা টিএমসিও বলছে যে আমরা হারিয়েছি বলে দিচ্ছে না, তার মানে জিতলে নিশ্চয়ই দেবে, দেওয়ার কথাও, সেম সরকার যেহেতু হবে, ডাবল ইঞ্জিন। ফলে সেই সুযোগটা আমরা কেন হাতছাড়া করব? এই অফার, এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি, আমি আগের দিনই বলেছি সংকল্প প্রকাশের দিনে, তাহলে বাঙালিকে আঙুল চুষতে হবে, হাহাকার পরিস্থিতি তৈরি হয়ে যাবে। এটা মানুষকে বোঝান দর্শক, বেশি করে বোঝান, তাহলেই কিন্তু পরিবর্তন আরও সহজ হয়ে যাবে। দর্শক বলবেন যে ওয়েভ এবং উনি ওনার রাজ্যে যা করেছেন সেই বিষয়ে যে ব্যাখ্যা দিয়েছেন, এবং শুভেন্দু অধিকারীকে দেখে ওনার যে ব্যাপার স্যাপার, অবশ্যই বলবেন দর্শক। এবং অবশ্যই বুলডোজার, যোগী আদিত্যনাথ এস্টেট মানি বুলডোজার, সব মিলিয়ে দর্শক আপনাদেরও মন্তব্য থাকবে। বলবেন যা বলার কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।